আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে সরকারি নীতি পরিচিতি শর্টকাট সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে যে আমি তোমাদেরকে সাজেশনটি দিব ইনশাআল্লাহ তোমরা 6 তারিখের পরীক্ষায় এই সাজেশনটি 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দাও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতটুকু আমি তোমাদের কাছ থেকে চাইতেই পারি, যেহেতু আমি যে সাজেশনগুলো দিচ্ছি সে সাজেশন থেকে কিন্তু 100% কমন পড়তেছে। তো দেখো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন উত্তর সহকারে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 6 মে 2026, সরকারি নীতি পরিচিতি। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন দেখেও 100% কমন পাবা। ক খ গ বিভাগের উত্তর সহকারে শর্টকাট সাজেশন। আজকের এই সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশন থেকে দেওয়া হচ্ছে। রকিবুল 24 পাবলিকেশন দীর্ঘ 8 বছর ধরে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে আসতেছে এবং আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেই সাজেশন থেকে 100% কমন পড়ে। তো দেখো, তোমাদের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এর জন্য কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম, তোমাদের কাছে পিডিএফও বিক্রি করেছি এবং উত্তর সহকারে কুরিয়ারও দিয়েছিলাম। তো দেখো, এটির আমি এখন রিভিউ করি। ক বিভাগে কয়টি প্রশ্ন কমন এসেছে? ক বিভাগে 12টি প্রশ্ন ছিল, 10টি প্রশ্ন উত্তর দিতে হয়, 12টি প্রশ্ন কমন এসেছে। খ বিভাগে 5টি প্রশ্ন কমন এসেছে, আমি মাত্র 15টি প্রশ্ন দিয়েছিলাম। 15টি প্রশ্নের মধ্য থেকে 5টি প্রশ্ন হুবহু কমন এসেছে, 5টি কিন্তু দিতে হয়েছিল। গ বিভাগে দেখো 6টি প্রশ্ন কমন এসেছে, আমি প্রশ্ন দিয়েছিলাম 15টি, 15টির মধ্য থেকে 6টি প্রশ্ন কমন এসেছে। এবং দেখো, আমি তোমাদের জন্য কতটা শর্টকাট করে সাজেশন দিয়েছিলাম তার প্রমাণটুকু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখো, এটি কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন। স্ক্রিনের মধ্যে তোমরা পরীক্ষার প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে পরীক্ষার প্রশ্নটুকু আগে দেখিয়ে নেই। এটি হলো তোমাদের পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ গত যে পরীক্ষাটি দিয়েছো তার পরীক্ষার প্রশ্ন। তোমাদের জন্য এই সাজেশনটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম এবং এই সাজেশনটি কিন্তু আমি বিক্রিও করেছিলাম। আমি বলেছিলাম এই প্রশ্নটি আসবে। তো দেখো, আমি আসবে দিয়েছি, এই প্রশ্নটি কিন্তু কমন চলে এসেছে। পরের 2 নম্বর প্রশ্নটি লিখে দিয়েছিলাম আসবে। তো দেখো, এই প্রশ্নটি কিন্তু কমন চলে এসেছে। 5 নম্বর প্রশ্নটি কমন এসেছে। 9 নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব বলতে কি বুঝো, এই প্রশ্নটিও কমন এসেছে। আমি আগেই বলেছি রকিবুল 24 মানে হলো 100% কমন সাজেশন। 15 নম্বর প্রশ্নটি কমন এসেছে, ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। এবং এখান থেকে এক্সট্রা থেকে একটা প্রশ্ন এসেছে, কমন মূলত কমন ছিল 6টি প্রশ্ন কমন দিতে হয়েছে, 5টি প্রশ্নের উত্তর। তো দেখো, আমি বলেছিলাম 1 এবং 2 নম্বর প্রশ্ন দুটি আসবে, এই প্রশ্ন দুটি কিন্তু কমন চলে এসেছে। আমি যা বলি ইনশাআল্লাহ তাই কিন্তু কমন পড়তেছে, বিষয়টুকু তোমরা বুঝতে পারছো। সেই সাজেশনটি আমি আপলোড করেছিলাম এবং তোমাদের কাছে এই সাজেশনটি বিক্রিও করেছিলাম। তো দেখো, গ বিভাগের সাজেশন কয়টি কমন এসেছে? দেখো, আমি বলেছিলাম 2 নম্বর প্রশ্নটি কমন আসবে, 2 নম্বর প্রশ্নটি কিন্তু কমন চলে এসেছে। 3 নম্বর প্রশ্নটি কমন আসবে বলেছিলাম, 3 নম্বর প্রশ্নটি কমন চলে এসেছে। 5 নম্বরটি বলেছিলাম কমন আসবে, কমন এসেছে। দেখো, আমি বলেছিলাম 1 2 3 4 5, এই 5টা থেকে 3টা প্রশ্ন কমন আসবে। দেখো, 3টে প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে। 6 নম্বর প্রশ্নটি কমন এসেছে, 9 নম্বর প্রশ্নটি কমন এসেছে, 10 নম্বর প্রশ্নটি কমন এসেছে। আমি কিন্তু কোনো ভুয়া রিভিউ কখনোই দেই না। তো দেখো, এখান থেকে কিন্তু 6টি প্রশ্ন কমন এসেছে। আমি যা বলি তাই কিন্তু পরীক্ষায় চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারতেছো রকিবুল 24 মানে কিন্তু 100% কমন সাজেশন। তো আজকে যে সাজেশনটি সরকারি নীতি পরিচিতি, ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো মূল ক্লাসে চলে যাওয়া যাক। তো দেখো, খ বিভাগের টপ 15 সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, জননীতির সংখ্যা দাও অথবা জননীতি বলতে কি বুঝো, লিখে দিয়েছি আসবে। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরটি দেখো, পলিসি নেটওয়ার্ক কি, লিখে দিয়েছি আসবে, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরটি দেখো,
জননীতিতে ফিডব্যাক বলতে কি বোঝায়, লিখে দিয়েছি আসবে। 4 নম্বরটি দেখো, প্রকল্প চক্র বলতে কি বুঝো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বরটি দেখো, বাণিজ্য চক্র কি, লিখে দিয়েছি আসবে। 6 নম্বর প্রশ্নটি দেখো, নীতির আলস্য বিষয় কি। 7 নম্বর, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ কি। 8 নম্বরটি দেখো, কৌশলগত পরিকল্পনা কাকে বলে। 9 নম্বরটি দেখো, বাজার ব্যর্থতা বলতে কি বোঝায়। 10 নম্বর প্রশ্নটি দেখো, অর্থনৈতিক পরিকল্পনা কি বা কাকে বলে। 11 নম্বর প্রশ্নটি দেখো, অলাভজনক সংস্থা বলতে কি বুঝো। 12 নম্বরে, বাংলাদেশের সচিবালয়ের পদসোপান ব্যাখ্যা করো বা দেখাও। 13 নম্বর প্রশ্নটি দেখো, সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা অংশগ্রহণ বলতে কি বুঝো। 14 নম্বর প্রশ্নটি দেখো, এজেন্ডা সেটিং বলতে কি বুঝো। 15 নম্বর প্রশ্নটি দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝো। তো দেখো, এখানে আমি তোমাদের জন্য মোট 15টি প্রশ্ন দিয়েছি, সুপার সাজেশন দিয়েছি। দেখো 1 2 3 4 5 থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসবে, অর্থাৎ 1 2 3 4 5 এই কয়টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা আগামীকালকের পরীক্ষায় 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাবজেক্টটি সরকারি নীতি পরিচিতি, এই সাবজেক্টটির সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি করে পড়তে হবে, কারণ এখানে বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন খুব কম কমন এসেছে। তাই দেখো, তোমাদের জন্য এখানে কিন্তু আরো কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। দেখো আমি কিন্তু স্টার চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া বাকি প্রশ্ন যেগুলো আছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আরো 21টি প্রশ্ন, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। কারণ একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের এই সাবজেক্টটির খ বিভাগের প্রশ্ন বিগত সালে খুব কমন পড়েছে, যদিও আশা করতেছি এবছর তোমরা কমন পাবা। আশা করতেছি তোমাদের যে 15টি প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন পাবা। এরপরেও একটু যদি তোমরা আরো টেনশন ফ্রি হতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এখানে যে আরো 21টি প্রশ্ন আছে, এই প্রশ্ন 21টি একবার করে দেখে যেতে হবে। এবার চলে যাব তোমাদের জন্য একটা ছোট্ট অ্যাড। তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য কিন্তু অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন তৈরি করেছে, একদম উত্তর সহকারে পিডিএফ ফাইল। তোমরা চাইলে পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে পারো। ইতিমধ্যে 2টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সে সাজেশন থেকে কিন্তু 100% কমন এসেছে। তো বুঝতেই পারতেছো রকিবুল 24 সাজেশন মানে 100% কমন সাজেশন। পরে যে সাবজেক্টগুলো আছে এগুলো উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে পারো। তোমরা যারা উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স চতুর্থ বর্ষ পিডিএফ। অবশ্যই টাকার বিনিময়ে কিন্তু এগুলো বিক্রি করা হয় উত্তর সহকারে পিডিএফ ফাইল। তো চলে যাব গ বিভাগে। তো গ বিভাগে তোমাদের জন্য 15টি রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, 1 নম্বরে জননীতি অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করো বা বর্ণনা করো, লিখে দিয়েছি আসবে। 2 নম্বরটি দেখো, নীতি বাস্তবায়ন মূলত আমলাতন্ত্রের কাজ, ব্যাখ্যা করো, অথবা জননীতি প্রণয়নে বা নির্ধারণে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। দুটারই উত্তর কিন্তু সেম, লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো, জননীতি যেটাই জননীতি সেটাই কিন্তু সরকারি নীতি, জননীতি বা সরকারি নীতি অধ্যয়নের গুরুত্ব, প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। 4 নম্বরটি দেখো, উন্নয়নশীল দেশে নীতি প্রণয়নে দাতা গোষ্ঠী ও অন্যান্য সংস্থা যেমন হতে পারে এনজিও বা আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর প্রভাব ও ভূমিকা আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বরটি দেখো, সরকারি নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধাপগুলো বা ধাপসমূহ আলোচনা করো। 6 নম্বরটি দেখো, নীতি মূল্যায়ন বলতে কি বুঝো, নীতি মূল্যায়নের পূর্ব শর্ত সমূহ বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্নটি দেখো, সরকারি বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো 8 নম্বরে,
প্রশাসনিক জবাবদিহিতা কি? প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়গুলো আলোচনা করো। 9 নম্বরটি দেখো, নীতি নির্ধারণে নির্বাহী বিভাগের প্রাধান্য প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার অভিন্ন বিষয় ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্নটি দেখো, উন্নয়নশীল দেশে অথবা বাংলাদেশের ন্যায় তৃতীয় বিশ্বের দেশসমূহে নীতি বাস্তবায়নে অথবা নির্ধারণের সমস্যাগুলো আলোচনা করো, অথবা সরকারের নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর এবং এই প্রশ্নটির উত্তর কিন্তু একটাই, আমি সুন্দরভাবে পয়েন্ট আকারে এগুলোর উত্তর সহকারে লিখে দিয়েছি। 11 নম্বরটি দেখো, বাংলাদেশের পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 12 নম্বরটি দেখো, পরিকল্পনার সংজ্ঞা দাও। উত্তম পরিকল্পনার পূর্ব শর্তসমূহ বা গুণাবলী অথবা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 13 নম্বরটি দেখো, ডেভিড ইস্টনের নীতি বিশ্লেষণ বা ব্যবস্থা বা মডেলটি কি করো আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটি দেখো, মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অথবা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, বাজার ব্যর্থতা দূরীকরণের পদক্ষেপ সমূহ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুপার সাজেশন 1, 2, 3, 4, 5 থেকে 2 থেকে 3টি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবা। তো তোমাদের প্রতি সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি এখানে তোমাদের জন্য যে 15টি প্রশ্ন দিয়েছি রচনামূলকের ক্ষেত্রে, এই 15টি পড়ে যাবা, এখান থেকে ইনশাল্লাহ তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য দেখো এখানে আরো 8টি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 8টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে তোমাদের এই সাবজেক্টটির প্রশ্ন কিন্তু খুব কম কমন এসেছে, তাই এখানে আরো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই এক্সট্রা প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব ক বিভাগের প্রশ্ন উত্তর। তো দেখো 1 নম্বর টপিকটি নীতি ও জননীতি মৌলিক ধারণা। তো দেখো নীতি শব্দের অর্থ কি? নীতি শব্দের অর্থ হলো কোনো কাজ সম্পাদনের জন্য সঠিক ও সুপরিকল্পিত কার্য ব্যবস্থা বা পদ্ধতি। পরেরটি দেখো, সরকারের নীতি বা জননীতি কি? পাবলিক পলিসি এর বাংলা অর্থ কি? জনগণের কল্যাণের জন্য সরকার যা কিছু করার বা না করার সিদ্ধান্ত গ্রহণ করে তাই হলো জননীতি। সরকার যা করে বা না করে তাই জননীতি। কে বলেছেন? এটা বলেছেন থমাস আর ডাই। জননীতির 2টি বৈশিষ্ট্য লিখো। 1 নম্বর বৈশিষ্ট্যটি হলো এটি লক্ষ্য ভিত্তিক ও উদ্দেশ্যমূলক। 2 নম্বরটি হলো এটি জনগণের কল্যাণের জন্য প্রণীত হয়। পরেরটি দেখো, প্রণীত হয় অর্থাৎ এটা জনগণের কল্যাণের জন্য প্রণীত হয়। পরেরটি দেখো, নীতি নকশা কি? কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সুশৃঙ্খল ও সুবিন্যস্ত কর্মপদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করে কাজ সম্পাদন করাকে নীতি নকশা বলে। পরেরটি দেখো, নীতি বাস্তবায়ন বলতে কি বুঝো? নীতি বাস্তবায়ন হলো গৃহীত নীতির লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য গৃহীত কার্যক্রম ও প্রক্রিয়া। জননীতি অধ্যয়নের 3টি পর্যায় কি? একটা হলো নীতি বিশ্লেষণ, নীতি বাস্তবায়ন, নীতির মূল্যায়ন। পরেরটি দেখো, নীতি প্রণয়নের সর্বপ্রথম ধাপ কোনটি? নীতি প্রণয়নের সর্বপ্রথম ধাপ হলো, দেখো নীতি প্রণয়নের সর্বপ্রথম ধাপ হলো সমস্যা গুরুত্ব অনুধাবন করা। পরেরটি দেখো, কাকে ফাদার অফ পলিসি সায়েন্স বা নীতি বিজ্ঞানের জনক বলা হয়? বলা হয় হল্যান্ড ল্যাসওয়েলকে। এরপরের টপিকটি চলে যাব পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা কি? কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আগে থেকে ঠিক করা সুশৃঙ্খল, সুগঠিত এবং যুক্তিসঙ্গত কর্মপদ্ধতি হলো পরিকল্পনা। পরেরটি দেখো, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান। পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত। উক্তিটি কার? উক্তিটি কিন্তু নিউম্যানের। পরেরটি দেখো, এজেন্ডা বলতে কি বোঝায়? কোনো নীতির প্রধান লক্ষ্য বা আলোচ্য বিষয় নির্ধারণ করাকেই এজেন্ডা বলে। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো সমস্যা সঠিকভাবে চিহ্নিতকরণ। জননীতিকে যৌক্তিক পছন্দ বলতে কি বোঝায়?
জননীতিতে যৌক্তিক যে পছন্দ সেটি বলতে কি বোঝায়? জননীতিতে যৌক্তিক পছন্দ বলতে মানুষের বিভিন্ন আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করার একটি পদ্ধতিকে বোঝায়। পরটি দেখো, যুক্তি সিদ্ধ মডেলের প্রবক্তাকে? হারবার্ট সাইমন। হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির নাম কি? সেটি হলো সীমিত যৌক্তিকতা মডেল। পরটি দেখো, ডিসিশন সিদ্ধান্ত শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ল্যাটিন শব্দ ডিসাইডার, এর অর্থ হলো মীমাংসা করা। পরটি দেখো, জননীতিতে বা সরকারি নীতিতে মূল অ্যাক্টর বা মূল ভূমিকা পালনকারী কারা? কে মূল ভূমিকা পালন করে? তো দেখো, জননীতিতে বা সরকারি নীতিতে জনগণই এটা হলো মূল অ্যাক্টর বা মূল ভূমিকা পালন করে। পরটি দেখো, বহিস্থ অ্যাক্টর কি? একটি দেশের বা সংগঠনের বাইরে যে সকল ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান জননীতি প্রণয়ন বা জননীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রভাব বিস্তার করে তাকে বহিস্থ অ্যাক্টর বলে। বিশেষজ্ঞ কারা? কোনো বিশেষ বিষয়ে যাদের গভীর জ্ঞান ও দক্ষতা রয়েছে তারাই হলেন বিশেষজ্ঞ। তো দেখো, দ্রব্য বাজার সম্পর্কিত ধারণা। গণদ্রব্য কি? যে দ্রব্য বা সেবা সবাই একত্রে ভোগ করতে পারে এবং যা থেকে কাউকে বঞ্চিত করা যায় না, যেমন রাস্তা, পার্ক, এটাই হলো গণদ্রব্য। মহাসড়ক কোন ধরনের দ্রব্য? মহাসড়ক একটা হলো গণদ্রব্য। রেডিও টিভি অনুষ্ঠান কোন ধরনের দ্রব্য? রেডিও টিভি অনুষ্ঠানকে সাধারণত আধা গণদ্রব্য বলা হয় বা বিবেচনা করা হয়। বাজার কি? অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা কোনো পণ্য বা সেবার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করে। আন্তর্জাতিক বাজারের উদাহরণ দাও। যখন কোনো পণ্যের বাজার শুধু একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী বিস্তৃত হয় তখন তাকে আন্তর্জাতিক বাজার বলে, যেমন বাংলাদেশের পাট, চা, তৈরি পোশাক। পরটি দেখো, বাজার ব্যর্থতা কি? যখন কোনো বাজারের পণ্যের উৎপাদন, সরবরাহ এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে না এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে পারে না তখন তাকে বাজার ব্যর্থতা বলে। পরের প্রশ্নটি দেখো, ভর্তুকি কি? সরকার কর্তৃক কোনো পণ্য বা সেবার উৎপাদন বা ভোগের জন্য প্রদত্ত আর্থিক সাহায্য। মিশ্র অর্থনীতি কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি মালিকানা, যেটাকে বলা রাষ্ট্রীয় খাত, এবং বেসরকারি মালিকানা মানে ব্যক্তিগত খাত পাশাপাশি অবস্থান করে এবং উভয় খাতেই অর্থনৈতিক কার্যক্রম অংশগ্রহণ করে তাকে মিশ্র অর্থনীতি বলে। অলাভজনক প্রতিষ্ঠান কি? বাংলাদেশের দুটি অলাভজনক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। যে প্রতিষ্ঠান মুনাফার উদ্দেশ্য নয়, যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা কি নয়, উদ্দেশ্য নয়, বরং জনকল্যাণ বা সেবার জন্য পরিচালিত হয়, সেটাই কিন্তু হলো অলাভজনক প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ রেলওয়ে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাত, অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এবার চলে যাব পরের টপিকে, প্রকল্প ও পর্যবেক্ষণ। প্রকল্প কি? একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্পষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত ও পরস্পর সম্পর্কযুক্ত ধারাবাহিক কার্যাবলীর সমষ্টিকে প্রকল্প বলে। প্রকল্প চক্র কি? একটি প্রকল্পের ধারণা তৈরি থেকে শুরু করে এর পরিকল্পনা, নকশা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং সমাপ্তি পর্যন্ত বিভিন্ন কার্যক্রমিক ধাপগুলোকে একত্রে কি বলা হয়? প্রকল্প চক্র বলে। এরপরে দেখো, প্রকল্প চক্রের উদ্ভাবক কে? প্রকল্প চক্রের উদ্ভাবক হলেন ওয়ারেন সি বোম। পরেরটি দেখো, মনিটরিং, পর্যবেক্ষণ কি? কোনো প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলছে কিনা তা নিয়মিতভাবে খতিয়ে দেখা। পরের টপিকে চলে যাব, প্রশাসনিক কাঠামো ও ধারণা। পদসোপান কি? সংগঠনের কর্তৃত্বের স্তর বিন্যাস যার উপর থেকে নিচের দিকে কি হয়? প্রভাবিত হয়। মন্ত্রণালয়ের প্রধান কে? মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে? মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হলো সংশ্লিষ্ট
মন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? তো মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলো কিন্তু সচিব। সচিবালয় কি? সরকারের প্রশাসনিক কেন্দ্র কোনটি? সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রধান দপ্তর বা অফিসগুলোকে একত্রে সচিবালয় বলা হয়। এটি সরকারের প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু। অর্থ প্রশাসন কি? সরকারের আয় ব্যয়, বাজেট ও রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম। পরেরটি দেখো, বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশন কয়টি? 2024 সাল অনুযায়ী বাংলাদেশ সিটি কর্পোরেশন বর্তমান সিটি কর্পোরেশন দেওয়া কয়টি? বর্তমান সিটি কর্পোরেশন 12টি। রপ্তানি নীতি প্রণয়ন করে কোন মন্ত্রণালয়? এটা রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু রপ্তানি নীতি প্রণয়ন করে। ইনপুট এর অংশ কয়টি? তো দেখো, ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ইনপুট দুইটি ভাগ রয়েছে, একটা হলো দাবি আর একটা হলো সমর্থন। ব্যবস্থা পদ্ধতির প্রবর্তক কে? রাজনৈতিক বিশ্লেষণের ব্যবস্থা পদ্ধতির অন্যতম প্রধান প্রবর্তক হলো ডেভিড ইস্টন। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সরকারি নীতি পরিচিতি এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু প্রতি বছরেই কঠিন হয়, সুতরাং ভালোভাবে তোমরা এগুলো পড়বা। দেখতেই পাচ্ছ এই সাবজেক্টটি কিন্তু তুলনামূলকভাবে কঠিন। এবার চলে যাব পূর্ণরূপে। বিআইডিসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠা। এরপরে দেখো বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। বুট, বিল্ড অন অপারেট ট্রান্সফার, নির্মাণ করো, মালিক হও, পরিচালনা করো এবং হস্তান্তর করো। পরেরটি দেখো ডিপিইসি এর পূর্ণরূপ কি? ডিপার্টমেন্টাল প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটি। পরেরটি দেখো ইসিএনইসি, এক্সক্লুসিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। পরেরটি দেখো আইএমইডি এর পূর্ণরূপ কি? ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন, বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। পরেরটি দেখো এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। পরেরটি দেখো পিসিপি, প্রজেক্ট কনসেপ্ট পেপার, প্রকল্প ধারণাপত্র। পরেরটি দেখো পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব। পরেরটি দেখো ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। পরেরটি দেখো ভিজিডি, ভিজিডি এর পূর্ণরূপ কি? ভোলারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, দুস্থ জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচি। পরেরটি দেখো ভিজিএফ কি? ভুলনারেবল গ্রুপ ফিডিং, দুস্থ জনগোষ্ঠীর খাদ্য সহায়তা কর্মসূচি। এবার চলে যাব পরের টপিকে। ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালের 26 জুলাই। বর্তমান শিক্ষানীতি প্রণীত হয় কত সালে? 2010 সালে। এমডিজি কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। পরেরটি দেখো এসডিজি এর মেয়াদকাল কত? এর মেয়াদকাল হলো 2016 থেকে 2030 সাল পর্যন্ত। লক্ষ্য ছিল 17টি। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2021 কি? এরকম প্রশ্ন আসার সম্ভাবনাই কম, কারণ বর্তমান স্বৈরাচারী সরকার নাই। পরেরটি দেখো এনইসি সবাইকে সভাপতিত্ব করেন, এর সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এবার চলে যাব গ্রন্থ ও লেখক। ইমপ্লিমেন্টেশন গেম গ্রন্থটির রচয়িতাকে? এর রচয়িতা হলো ইউজেন বার্ডাস। পরটি দেখো আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি গ্রন্থের লেখক কে? থমাস আর ডাই। পরটি দেখো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? এটা আর্থার এ বেন্টলি। দ্য গভর্নমেন্টাল প্রসেস এটা কে লিখেছেন? দ্য গভর্নমেন্টাল প্রসেস গ্রন্থের রচয়িতা কে? এর রচয়িতা হলো ডেভিড ট্রুম্যান। পাবলিক পলিসি মেকিং গ্রন্থের লেখক কে? জেমস ই অ্যান্ডারসন। পরেরটি দেখো পলিসি প্যারাডক্স
শীর্ষক গ্রন্থের রচিতাকে? রচিতা হলো ডেবোরা স্টোন। পরেরটি দেখো, দ্য পলিসি মেকিং প্রসেস, এটা আমি একটু আগেই বলে দিয়েছি। এবার দেখো মডেল কি? মডেল হলো কোনো বাস্তব বিষয় বা ব্যবস্থাকে সহজভাবে বোঝায় বা ব্যাখ্যা করার জন্য তৈরি করা একটি তাত্ত্বিক কাঠামো। বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? এটা অবস্থিত কুমিল্লা জেলার কোটবাড়িয়ায় অবস্থিত। তো বুঝতেই পারতেছো তোমাদের এই সাবজেক্টটি কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন আছে, তোমরা অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে পড়বা। এবং এগুলোর উত্তর সহকারে পিডিএফ ফাইল কিন্তু আমি বিক্রি করতেছি। তোমরা যদি উত্তর সহকারে পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে চাও, তোমরা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।